where the mind is without fear and the head is held high, where knowledge is free. আজকে আমি আবার তোমাদের পঞ্চম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। তোমরা যারা টিভিতে বা ইউটিউবে ক্লাস দেখছো, শুনছো, তাদেরকে অর্থাৎ সেই সমস্ত আমার বিশেষত ক্লাস 9-এর ইতিহাসের ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি। এর আগের ক্লাস তোমরা দেখেছো এই চ্যাপ্টারের। আমরা এই পঞ্চম অধ্যায়ের প্রায় শেষ দিকে এসেছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা প্রথম বিশ্বযুদ্ধের পরে একটি গুরুত্বপূর্ণ বিষয়, রাজনৈতিক মতাদর্শ বলতে পারি আমরা, সে সম্পর্কে আমরা জানব। এখন এই বিংশ শতাব্দীতে ইউরোপের বিশেষত প্রথম বিশ্বযুদ্ধ, যেটা তোমরা জানো যে প্রথম বিশ্বযুদ্ধ 1914-তে শুরু হয়ে শেষ হয়েছিল 1919-এ, 18-তে 19-এ প্যারিসের শান্তি সম্মেলন হয়েছিল। এই প্রথম বিশ্বযুদ্ধ একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই যুদ্ধে ফলে রাজনৈতিক ক্ষেত্রে একটা বড় রকমের যেমন পরিবর্তন ঘটেছিল, পাশাপাশি বিশ্ব রাজনীতিতে যে রাজনৈতিক প্রভাব, এই রাজনৈতিক প্রভাবের জায়গাটা স্থানান্তরিত হয়েছিল। বিষয়টা কীরকম? সেটা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধের শুরু থেকে আমরা বলতে পারি যে শেষ পর্যন্ত, এবং শেষ হওয়ার পরে এই রাজনীতিতে আমরা ইউরোপীয় প্রভাব, অর্থাৎ যে রাজনৈতিক প্রভাবটা এতদিন ইউরোপিয়ান কান্ট্রিগুলো ডমিনেট করত, ইংল্যান্ড, ফ্রান্স বিশেষত এই শক্তির কথা আমরা শুনেছি, তাছাড়া অন্যান্য শক্তি তো ছিলই। প্রথম বিশ্বযুদ্ধের পরে এটা ইউরোপের মাটি থেকে আমেরিকা মহাদেশে, আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্র যাকে আমরা বলি, সে একটা প্রভাবশালী শক্তি হিসাবে ইউরোপের বাইরে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি স্থাপন করতে শুরু করে। তাহলে এই কারণে আমি বললাম যে প্রথম বিশ্বযুদ্ধের পরে রাজনীতির যে ডমিনেশন বা আধিপত্য, এই আধিপত্যটা ইউরোপ থেকে
মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে স্থানান্তরিত হলো। তার মানে এই নয় যে ইউরোপের রাজনৈতিক নেতা মানে রাষ্ট্রগুলির প্রভাব ছিল না, তা নয়, ছিল, কিন্তু এতদিন থেকে যে একাধিপত্য ছিল সেই একাধিপত্যের অবসান আমরা বলতে পারি। তাহলে রাজনৈতিক পরিস্থিতি একটা পরিবর্তন ঘটলো, যেটাকে আমরা বলবো যে রাজনৈতিক প্রভাব বা প্রতিপত্তির একটা পরিবর্তন, যেটা ইউরোপ থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র একটি শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে শুরু করল। প্রথম বিশ্বযুদ্ধের পরে ভার্সাই চুক্তি হয়েছিল প্যারিসের শান্তি সম্মেলনে। সেই চুক্তিতে মধ্যে দিয়ে বিশেষত পরাজিত যে অক্ষশক্তি তাদের উপরে নানা রকমের চুক্তি শর্ত চাপিয়ে দেওয়া হয়। প্যারিসে শান্তি সম্মেলনে 5টি মোট চুক্তি হয়। এই চুক্তির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ছিল ভার্সাই চুক্তি, যে চুক্তিটা মূলত মিত্রশক্তির সঙ্গে জার্মানির হয়েছিল এবং এই চুক্তির দ্বারা জার্মানিকে রাজনৈতিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে চাপে রাখার চেষ্টা করা হয় এবং ভবিষ্যতে জার্মানি যাতে একটি শক্তিশালী দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে না পারে তার যা যা চেষ্টা করার দরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, অর্থাৎ প্রকাশ্যে বা গোপনে অনেক ক্ষেত্রে সেটা করা হয়েছিল। সুতরাং এই কারণেই জার্মানির কাছে ভার্সাই চুক্তি ছিল একটা ডিকটেটেড পিস বা চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক একটা চুক্তি, যেটা জার্মানিরা মনে প্রাণে নিতে পারেনি। আবার প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির সঙ্গে থেকেও ইটালি তার যোগ্য পুরস্কার পায়নি, বঞ্চনা করা হয়েছিল, সে বঞ্চিত হয়েছিল। ফলে ইটালির মধ্যেও একটা ক্ষোভ ছিল। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময় একটা যে রাজনৈতিক চিত্র আমরা এখানে দেখছি, যে রাজনৈতিক আধিপত্যের যেমন একটা স্থানান্তর হলো, আবার বিভিন্ন শক্তি যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা কেউ বেশি পেল, কেউ কম পেল, কারো মনের মধ্যে ক্ষোভ হলো, যা হয় যুদ্ধের মধ্যে দিয়ে। এই জন্য আমরা ইতিহাসে বলে থাকি যে যুদ্ধের দ্বারা, যে যুদ্ধই হোক ছোট বড় মাঝারি, তাতে সমস্যার খুব একটা সমাধান হয় না, বরং নতুন নতুন সমস্যার জন্ম দেয়। এই জিনিসগুলো দেখা, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের ফলেও সমস্যার যদি সমাধান হয়ে যেত তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মাত্র 20 বছরের ব্যবধানে আর হতো না। ঠিক এমনই পরিস্থিতিতে দেখা গেল যে ইউরোপে একটা নতুন রাজনৈতিক চিন্তাভাবনার জন্ম হলো, যেটাকে আমরা বলছি ফ্যাসিবাদ। ফ্যাসিবাদের জন্ম। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক মতাদর্শ ইউরোপে জন্ম নিল। শুধু একটা নয়, প্রথম বিশ্বযুদ্ধের পরে ফ্যাসিবাদের পাশাপাশি আরেকটি গণতন্ত্র বিরোধী রাজনৈতিক মতবাদের জন্ম নিয়েছিল, সেটা হচ্ছে নাৎসিবাদ। সে প্রসঙ্গে পরে আসছি বা পরের ক্লাসে আলোচনা হবে। তো আজকে আমরা ফ্যাসিবাদ সম্পর্কে আলোচনা করে দেখি। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পরে গণতন্ত্র বিরোধী, সমাজতন্ত্র বিরোধী, উদারনীতি মতবাদের বিরোধী একটি স্বতন্ত্র একনায়ক তান্ত্রিক মতবাদের জন্ম হলো, যেটা ফ্যাসিবাদ পরিচিত, ফ্যাসিজম। তাহলে একটা কথা নিশ্চয়ই বললাম আমি, যেটা যে উদারনীতিবাদের বিরোধী, গণতন্ত্রের বিরোধী, সমাজতন্ত্রের বিরোধী, এবং এটি মূলত একটা এককেন্দ্রিক একনায়কতান্ত্রিক একটা ডিকটেটরশিপ বা একনায়কতন্ত্র যাকে বলি,
এরকম একটা রাজনৈতিক আদর্শের জন্ম হলো, ফ্যাসিবাদ। এখন এই মতবাদ ফ্যাসিবাদ কথাটা সম্পর্কে আমরা জানি যে এটা কিভাবে এলো। ফ্যাসিবাদ কথাটা এসেছে ফ্যাসিও, হ্যাঁ, ফ্যাসিও বলে একটা ল্যাতিন শব্দ, ফ্যাসিও, এই শব্দটা থেকে। এটা একটা লাতিন শব্দ, লাতিন ভাষা থেকে আসা, যার অর্থ হচ্ছে বান্ডিল, বান্ডিল অফ স্টিক। কতগুলো লাঠি বা দণ্ডকে এক জায়গায় বেঁধে তাকে আমরা বলি আটি বাঁধা, বান্ডিল যাকে আমরা ইংলিশে বলি। অর্থাৎ এখানে ইউনিটি বা শক্তি বা একতা, এটা একটা প্রতীক। ফ্যাসিবাদের প্রতীকই ছিল হচ্ছে এক বান্ডিল বা এক আটি, স্টিক বা লাঠি বা দণ্ড। তো সাধারণত আমরা কি বলি যে অনেকগুলো লাঠি এক জায়গায় যদি আমরা বাঁধি তাহলে সেটা অনেক বেশি শক্ত হয়। অর্থাৎ ইউনিটি বোঝাতে এরকম আমরা সব আটির শব্দটাকে নিয়ে আসি। তো এটা তাদের একটা প্রতীক বলা যেতে পারে ফ্যাসিবাদের, যে বান্ডিল অফ স্টিক। অর্থাৎ এটা যেমন একটা একত্রিত থাকলে একটা শক্তি বৃদ্ধি পায়, এটাও তাদের কাছে একটা শক্তির প্রতীক। এখন এই ফ্যাসিবাদের মূলত জন্ম হয় 1920-তে, 1920। এই সময়ে ফ্যাসিবাদের জন্ম হয়। তার আগের থেকেও এই ফ্যাসিও বা ফ্যাসিবাদের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, কিন্তু মূলত আমরা দেখতে পাই যে 1920 খ্রিস্টাব্দে এই ফ্যাসিবাদ, তার আগে 14 সালেও ফ্যাসিবাদের উৎপত্তি হয়েছিল, কিন্তু 1920 সালে এসে বেনিটো মুসোলিনি তার দ্বারা এটা একটা স্বীকৃতি পায় বা এটা পলিটিক্যাল মানচিত্রে এর আত্মপ্রকাশ ঘটে। তাহলে এইভাবে আমরা দেখলাম যে ফ্যাসিবাদ মূলত শব্দটা হচ্ছে ল্যাতিন শব্দ, যার অর্থ হচ্ছে ফ্যাসিও। ফ্যাসিও কথাটার অর্থ হচ্ছে আটি বা বান্ডিল, এবং এটা হচ্ছে তাদের একটা প্রতীক, ফ্যাসিবাদের প্রতীক। এইটার মধ্যে দিয়ে তাদের শক্তি, ফ্যাসিবাদের শক্তিকে দেখা। অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দলের যেমন একটা প্রতীক থাকে, এই প্রতীকটা হচ্ছে তাদের একটা এই বান্ডিল অফ স্টিক, সেটা ফ্যাসিবাদের প্রতীক। উৎপত্তিগতভাবে এটা এলো। এবং এই ফ্যাসিবাদ, প্রথমে বলেছি যে এরা হচ্ছে গণতন্ত্র বিরোধী, গণতন্ত্র বিরোধী, সমাজতন্ত্রের বিরোধী, সমাজতন্ত্রের বিরোধী, উদারনীতিবাদ, উদারনীতিবাদ বিরোধী। তাহলে এতগুলো বিরোধিতার জায়গা আমরা দেখছি। যারা কখনো গণতন্ত্রকে বিশ্বাস করে না, সমাজতন্ত্র, সেই সময় যে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, এর আগে দেখেছি যে কিভাবে শিল্প বিপ্লবের পরে শ্রমিক শ্রেণী উৎপত্তি হলো, তাদের স্বার্থ সুরক্ষার জন্য মার্কস, এঙ্গেলস এদের নেতৃত্বে সমাজতন্ত্রের জন্ম হলো। এই সমাজতন্ত্রকে তারা বিশ্বাস করতেন। এবং উদারনীতিবাদ, যেটা আজকের দিনে চলছে এবং মানুষের কাছে খুবই গ্রহণযোগ্য, সেই উদারনীতিবাদের বিরোধী ছিল। এই অবস্থায় এরা কি করত? এই ফ্যাসিবাদের যে রাজনৈতিক আদর্শ, তার একটা অন্য ছিল যে এরা সব সময় রাষ্ট্রকে ব্যক্তির ঊর্ধ্বে তারা রাখত। অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থার দিকে তাকিয়ে যদি আমরা দেখি, তাহলে কি দেখব? যে গণতন্ত্র জনগণের চিন্তাভাবনা, তাদের স্বার্থ সুরক্ষা থেকে শুরু করে যাবতীয় জনগণের উপরেই বেশি গুরুত্ব দেওয়া হয়, এটা গণতান্ত্রিক ব্যবস্থায়। কিন্তু ফ্যাসিবাদ ব্যক্তিকে নয়, রাষ্ট্রকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে এবং বলে থাকে যে এভরিথিং আন্ডার দ্য স্টেট, নাথিং আউটসাইড ইন দ্য স্টেট।
অর্থাৎ সব কিছুকে তারা রাষ্ট্রায়ত্ত, রাষ্ট্র তার উপর প্রভাব ফেলবে, রাষ্ট্রের স্বাধীনতা আছে, ব্যক্তির স্বাধীনতা নেই। তাহলে একদিক থেকে বলা যেতে পারে ব্যক্তি স্বাধীনতারও তারা বিরোধী এই ফ্যাসিবাদ। তার এইরকম একটা রাজনৈতিক মতবাদ বা ফ্যাসিবাদের জন্ম হলো, এবং এটা 1920 খ্রিস্টাব্দে এসে যখন মুসোলিনির হাতে পড়ল, তখন এর প্রয়োগ, সম্প্রসারণ বা ফ্যাসিবাদের উত্থান সেটা ইউরোপে জন্ম নিল। তাহলে এবার আমরা দেখলাম যে এই যে ফ্যাসিবাদ কোথা থেকে উৎপত্তি হয়েছে। এবার আমরা আসি যে মুসোলিনি, যিনি এই ফ্যাসিবাদের কে সম্প্রসারণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, মুসোলিনির ফ্যাসিবাদ ও মুসোলিনি। ফ্যাসিবাদ ও মুসোলিনি, অর্থাৎ মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিবাদের এবার উত্থান। বেনিটো মুসোলিনি, তিনি প্রথম জীবনে পেশায় একজন শিক্ষক ছিলেন এবং সমাজতন্ত্রের বিশ্বাসী। পরবর্তীকালে ত্রাস, তার রাজনৈতিক আদর্শ একটা ত্রাস ছিল। তিনিও একটা ভীতির পরিবেশ সমগ্র বিশ্ব জুড়ে তৈরি করেছিল তার ফ্যাসিবাদী আদর্শের মধ্যে দিয়ে। অর্থাৎ একজন শিক্ষক, সে যে এত বড় একটা ত্রাসের প্রতীক হয়ে উঠতে পারে, ইতিহাসে যে একজন এককেন্দ্রিক শাসক হিসাবে সমস্ত গণতান্ত্রিক মানবিকতা বিরোধী একটা রাজনৈতিক জন্ম দিতে পারে, একজন প্রথম জীবনের শিক্ষক হিসাবে পেশায় যিনি ছিলেন মুসোলিনি, তিনি এই একটা নতুন রাজনৈতিক আদর্শকে সম্প্রসারিত করেছিলেন। অনেকে বলে থাকেন যে 1929 খ্রিস্টাব্দে যে মহামন্দা শুরু হয়েছিল, নিশ্চয়ই এর আগের ক্লাসে একটু শুনেছ যে মহামন্দা 1929 খ্রিস্টাব্দে সারা বিশ্ব জুড়ে একটা অর্থনৈতিক সংকট তৈরি হয়। বিশ্বের তাবর তাবর যে সমস্ত দেশ, আমেরিকা যুক্তরাষ্ট্র সহ, তারা আর্থিক সংকটে পড়ে। এবং এই মহামন্দার পেছনে একটা কারণ ছিল যে তার আগেই, কয়েক বছর আগেই সমাপ্ত হওয়া প্রথম বিশ্বযুদ্ধ। অর্থাৎ যুদ্ধের ফলে আর্থিক যে বিরাট একটা ক্ষতি হয়, যুদ্ধ যে অর্থনৈতিক ব্যবস্থার উপর বিরাট প্রভাব ফেলে, এটা হচ্ছে আমরা এই মহামন্দারকে লক্ষ্য করে এবং সদ্য শেষ হয়ে যাওয়া যে প্রথম বিশ্বযুদ্ধ, তার জন্য একটা আমরা মূল্যায়ন করতে পারি। এই অবস্থায় দাঁড়িয়ে অনেকে বলেন যে এই মন্দার ফলে যে আর্থিক সংকট তৈরি হয়েছিল, তার ফলেই মুসোলিনি তার ফ্যাসিবাদকে কায়েম করেছিল। কিন্তু ফ্যাসিবাদের জন্ম তো 1920 মুসোলিনি এই ফ্যাসিবাদী আদর্শকে প্রভাবিত করার চেষ্টা করলেন। তাহলে 29 সালে হয়েছিল, তার পরবর্তীকালে তো অনেক পরে। তাহলে ফ্যাসিবাদের জন্ম 29 সালে হয়নি, তার আগেই হয়েছিল। আর মহামন্দায় ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল এ কথা নয়, এ কথা ঠিক নয়। বরং বলতে পারি যে 1929 খ্রিস্টাব্দে যে মহামন্দা হলো, অর্থনৈতিক সংকট তৈরি হলো, এই সংকটের ফলেই ফ্যাসিবাদী আদর্শটাকে শক্তিশালীভাবে কায়েম করা বা অ্যাপ্লাই করা, যাকে আমরা বলি, এই অ্যাপ্লাইয়ের জায়গাটা তৈরি হয়েছিল মুসোলিনির কাছে। কিন্তু কেন এইরকম একটা অগণতান্ত্রিক, বলতে পারি গণতন্ত্র বিরোধী একটা ব্যক্তি স্বাধীনতা হরণকারী রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠিত হলো, সেই কারণটা আমাদের একটু জানা দরকার। কি কি ঘটনা ঘটেছিল? যদিও ফ্যাসিবাদের পাশাপাশি প্রথমে বলেছি যে আরেকটি এরকম রাজনৈতিক মতবাদ, সেটা ছিল নাৎসিবাদ। ইতালিতে বেনিটো মুসোলিনির নেতৃত্বে যেমন ফ্যাসিবাদ, ঠিক সেভাবেই হিটলার জার্মানিতে কায়েম করেছিল নাৎসিবাদ। সেই নাৎসিবাদও তাদের দুটোর নাম আলাদা হলেও তাদের রকম, তাদের ধরন, তাদের আদর্শ, তাদের চিন্তাধারা প্রায় একই, দুটোই। তো নাৎসিবাদ আমরা পরে আসছি,
ফ্যাসিবাদে এই 1920 খ্রিস্টাব্দে আসার আগের একটা পরিস্থিতি আমরা দেখি যে কেন ইতালিতে এই ফ্যাসিবাদটা জন্ম হলো। অনেকগুলো, প্রথম হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে বঞ্চনা। কিসের বঞ্চনা? যে প্রথম বিশ্বযুদ্ধে ইটালি মিত্রশক্তির সঙ্গে ছিল, অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, এদের রাশিয়ার সঙ্গেই ছিলেন। কিন্তু যুদ্ধের পরে যে চুক্তি হলো, যে ভাগাভাগি হলো, চুক্তি বলার থেকে বলা হয় ভাগাভাগি, মানে বিভিন্ন জায়গা দখল করে নেওয়া, কাউকে কিছু পাইয়ে দেওয়া, কারোর কাছ থেকে কেড়ে নেওয়া, এই যে একটা ডিস্ট্রিবিউশন শুরু হলো, তাতে ইতালির বঞ্চনা হয়েছিল, বঞ্চিত হয়েছিল, ইতালিকে বঞ্চনা করা হয়েছিল। ইটালি এতে ক্ষিপ্ত ছিল। ইতালির প্রথম বিশ্বযুদ্ধের পরে যুদ্ধে যোগদান করে, বারবারই বলছি, প্রথমে বলেছি যে যুদ্ধে একটা বিরাট আর্থিক ক্ষতি হয়, কারণ যুদ্ধ সব দিক থেকেই ক্ষতি নিয়ে আসে, বয়ে নিয়ে আসে। সেই আর্থিক ক্ষতি ফলে বেকারত্ব বৃদ্ধি পায়, চাকরি চলে যায় অনেকের, কলকারখানা বন্ধ হয়ে যায়। সমগ্র ইতালি জুড়ে আর্থিক অনটন, বেকার সমস্যা, এগুলো তীব্র আকার ধারণ করেছিল। সেখানে যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত ছিল সেই সময়, তারা কিন্তু এগুলোর সমাধান করতে পারেনি। অর্থাৎ ইটালির রাজনৈতিক এই অস্থিরতা, অর্থনৈতিক দিক থেকে একটা বিপর্যয়, বেকার সমস্যা, যেগুলো সমাজকে চঞ্চল অবস্থায় রাখে, সুস্থ অবস্থায় থাকতে দেয় না, এই পরিস্থিতিতে সরকার যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে না পারে, তাহলে মানুষের দৃষ্টিভঙ্গি স্বভাবতই পরিবর্তন হবে। দেখা গেল যে প্রথম বিশ্বযুদ্ধের পরে ইতালি এই সমস্ত সমস্যাগুলি দেখা দিল। সমাজতান্ত্রিক যে আদর্শ তখন ইউরোপের বিভিন্ন দেশে সম্প্রসারিত হয়েছিল, সমাজতন্ত্রের ঢেউ বা চিন্তাধারা ইতালিতেও এসেছিল, কিন্তু সমাজতান্ত্রিক সরকার বা সমাজতান্ত্রিক চিন্তাভাবনা ইতালির মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে, ক্ষমতা তারা দখল করতে পারেনি। গণতান্ত্রিক সরকারের ব্যর্থতার ফলে সমাজতন্ত্র তার বিকল্প হিসাবে প্রতিষ্ঠা পায়নি। এই অবস্থাতে ইতালির জনগণ মনে করেছিল যে তাদের সমস্যা সমাধানের জন্য ফ্যাসিবাদী আদর্শই গ্রহণ করা দরকার। ফ্যাসিবাদী আদর্শই তাদের একমাত্র পথ, এই কথা হয়তো ভাবেননি যারা বুঝতো যে এই আদর্শ যেখানে গণতন্ত্রের বিরোধীর কথা বলে, যেখানে বলছে সব কিছুই রাষ্ট্রের মধ্যে থাকবে, রাষ্ট্রই ক্ষমতা নিয়ন্ত্রণ করবে, রাষ্ট্রের বাইরে কেউ নেই, রাষ্ট্রের চিন্তাভাবনা, রাষ্ট্রকে শ্রদ্ধা করতে হবে, ব্যক্তির কোনো মূল্য নেই এখানে, তাহলে এ কথা না যে কোনো শিক্ষিত মানুষ ফ্যাসিবাদকে গ্রহণ করবে। কিন্তু তারা মনে করেছিল যে বাদবাকি গণতান্ত্রিক সরকার এবং সমাজতান্ত্রিক আদর্শ যেখানে যখন এগিয়ে আসতে পারছে না, তাহলে জনগণের সুরাহা, আর্থিক দিক থেকে সুরাহা বলি, রাজনৈতিক সংকট মোকাবেলা হোক, এরাই পারে। সর্বক্ষেত্রে এটাই হয়, যখন কোনো দলের ব্যর্থতা হয়তো সময় লাগে, একসময় বুঝতে পারে, তখন তারা অন্য একটা শক্তিতে প্রতিষ্ঠা করতে চায়। গণতান্ত্রিক ব্যবস্থায় বা মানুষের চিন্তাভাবনা এটাই, যে সে যাই হোক, পাওয়ার মধ্যে দিয়ে হোক, না পাওয়ার মধ্যে বঞ্চনা হোক, একটা সময় যখন বুঝতে পারে, তখন বিকল্প শক্তি যখন পাশাপাশি কাজ করে, তখন তারা সেটাকে গ্রহণ করে নেয়। তো তারা ফ্যাসিবাদকে মনে করলো, আর বিশেষ করে মুসোলিনির ইতালিকে পুনরুদ্ধার করার জন্য যে আদর্শবাদী কথাবার্তা, বক্তব্য, হ্যাঁ, হি ইজ এ গুড অরেটর, সুবক্তা ছিলেন, হিটলারের মতোই মানুষের সমস্যাগুলোকে সুন্দরভাবে তুলে ধরতেন। রাজনৈতিক নেতারা যা করে, ভোট এলে আমরা কি দেখি, যে সত্য হোক মিথ্যা হোক, মানুষের কে আকৃষ্ট করা যায় এমন নানান কথা তারা খুব সুন্দরভাবে মানুষকে বলে। এখনকার দিনে যারা লড়াই করে বিভিন্ন দেশে, আজকের দিনেও, তখন কি হয়, প্রত্যেকটা রাজনৈতিক দলে তো গণতান্ত্রিক দল, তারা গণতন্ত্রকে বিশ্বাস করে, তারা ব্যক্তি স্বাধীনতাকে মূল্য দেয়। সেই জায়গায় দাঁড়িয়ে সবাই কিন্তু নিজেদের কথাগুলো আমরা কি দেখি, ভোট আসলে যে খুব সুন্দর করে গুছিয়ে বলে, মানুষ এমনভাবে
যে এটা বোধহয় সত্যি হবে, বারবার হয়তো ঠকেও যাই বিভিন্ন দলের কাছে, কিন্তু তার সত্ত্বেও আমরা কি করি যে সেখানে ভোট দিয়ে গিয়ে, অর্থাৎ কার কথাটা বেশি আমাদের হৃদয়কে আকৃষ্ট করেছে তার ভিত্তিতে আমরা সরকারকে প্রতিষ্ঠিত করি। সুতরাং মুসোলিনির এই যে মানুষকে প্রভাবিত করার এই আদর্শটা বা এই চিন্তা ভাবনাটা দারুণভাবে তুলে ধরতে পেরেছিলেন, ফলে মানুষ কিন্তু মনে করল যে বিকল্প শক্তি হিসাবে মুসোলিনি এবং তার যে ফ্যাসিবাদী দল তাকে ক্ষমতায় নিয়ে আসাটা দরকার। এই উদ্দেশ্যে যখন তিনি রোম অভিযান, রোমকে দখল করবেন, ইটালির রাজধানী রোম, সেই সময় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী দ্বারা বাধাপ্রাপ্ত হলেও ইটালির যিনি প্রধানমন্ত্রী ভিক্টর ইমানুয়েল, তিনি মুসোলিনিকে ক্ষমতায় অধিষ্ঠিত করলেন এবং ইটালিতে মুসোলিনি তার ফ্যাসিবাদী সরকার বা আদর্শকে একেবারে আইনগতভাবে প্রতিষ্ঠিত করলেন। এরপরে তার কাজই ছিল যে ফ্যাসিবাদী আদর্শটাকে বা ফ্যাসিবাদী সরকারকে ইটালিতে সুপ্রতিষ্ঠিত করা এবং ইটালি যে বঞ্চনা তার প্রতিবাদ করা, প্রতিশোধ দেওয়া এবং ইটালির জনগণের জন্য কাজ করা, সম্পূর্ণভাবে তার নিজস্ব চিন্তা ভাবনার মধ্যে দিয়ে। এর আগে নির্বাচনে অংশগ্রহণ করে খুব বেশি আসন পায়নি, কিন্তু পরবর্তীকালে তার ক্ষমতাকে সে প্রতিষ্ঠিত করল এবং তিনি তার ফ্যাসিবাদী আদর্শকে কায়েম করলেন। কিভাবে? তার কথাই ছিল যে তিনি সেই আদর্শটাকে গ্রহণ করেছিলেন যেখানে হচ্ছে ব্যক্তি নয় রাষ্ট্র, এটা প্রথমে বলেছিলাম যে রাষ্ট্রই একমাত্র ক্ষমতার উৎস এবং রাষ্ট্রকে শ্রদ্ধা করতে হবে। সেই জন্য তার যে রাষ্ট্র হচ্ছে ব্যক্তির ওপরে, ফ্যাসিবাদী আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি বললেন যে রাষ্ট্র ব্যক্তির উপরে এবং ব্যক্তি রাষ্ট্রকে শ্রদ্ধা করবে। তাহলে তার একটা রাজনৈতিক আদর্শের মধ্যে আমরা দেখছি যে তিনি যে ফ্যাসিবাদী আদর্শ প্রতিষ্ঠা করতে গেলেন তার একটি হচ্ছে ফ্যাসিবাদী আদর্শ। কতগুলো নির্দেশ বলা যেতে পারে, আমরা এগুলো এখানে বলতে পারি। একটা হচ্ছে ব্যক্তির ঊর্ধ্বে রাষ্ট্র, ব্যক্তির ঊর্ধ্বে রাষ্ট্র, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থা এখানে নয়। দ্বিতীয় তিনি বললেন তার ফ্যাসিবাদী আদর্শ হচ্ছে যুদ্ধনীতি, যুদ্ধনীতিকে তিনি গ্রহণ করলেন। যুদ্ধনীতিটা কি? ফ্যাসিবাদ এবং পরবর্তী নাৎসিবাদের একটা যা ছিল যুদ্ধ, কারণ তারা না হলে কী হবে, সম্প্রসারণবাদকে তারা গ্রহণ করেছিল। এক রাজ্যকে গ্রাস করা, অন্য দেশকে গ্রাস করা, সেটাকে তার সাম্রাজ্যভুক্ত করা, এই আদর্শটা ফ্যাসিবাদী আদর্শ নিত, অর্থাৎ যুদ্ধ তাদের ছিল অন্যতম একটা আদর্শ। বেনিটো মুসোলিনি এই যুদ্ধবাদী আদর্শকে প্রতিষ্ঠা করলেন এবং তিনি শুধু প্রতিষ্ঠা করলেন নয়, তিনি একটা উক্তি করলেন যে নারীর কাছে যেমন মাতৃত্ব কাম্য, পুরুষের কাছে যুদ্ধ তেমন কাম্য। তাহলে কতটা যুদ্ধবাজ হলে এই আদর্শটার কথা বলা যায় যে নারীর কাছে মাতৃত্ব যেমন কাম্য,
আর পুরুষ মাত্রই, অর্থাৎ পুরুষের কাছেও সেই যুদ্ধ কাম্য, তাহলে তারা আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের রাষ্ট্রের বা সেই ফ্যাসিবাদী আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধবাজ নীতি বা যুদ্ধের আদর্শটাকে গ্রহণ করেছিল। এবং যখন যুদ্ধের আদর্শকে গ্রহণ করছে তখন শান্তিকে তাদের কাছে তারা গ্রহণ করছে না, অর্থাৎ শান্তি বিরোধী। এক অর্থে আমরা বলতে পারি তারা যেমন যুদ্ধনীতি গ্রহণ করেছিল, আর একটা হচ্ছে আন্তর্জাতিক শান্তি বিরোধী, আন্তর্জাতিক শান্তি বিরোধী। অর্থাৎ শান্তির কথা তারা বিশ্বাস করতেন না। যুদ্ধ যেখানে যারা চাইবে তার পরিপূরক হিসাবে এটা খুব স্বাভাবিক কথাই যে শান্তি তাদের কাছে প্রত্যাশিত, তাদের কাছ থেকে প্রত্যাশা করা যায় না, তারা শান্তির বিরোধী থাকবে। বরং তাদের স্বৈরতান্ত্রিক আদর্শ বা মুসলিনি তার স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী আদর্শকে সুপ্রতিষ্ঠিত করার জন্য বা সদর্পে বলার জন্য তিনি বলতেন আন্তর্জাতিক শান্তি কাপুরুষের স্বপ্ন। ভেবে দেখো, যে আন্তর্জাতিক শান্তির কথা আমরা বলি আজকের দিনে, যুদ্ধ নয় শান্তি চাই, এটা তো আমাদের স্লোগান। বিভিন্ন আমরা অনুষ্ঠানে প্রোগ্রামে এই নিয়ে কত রচনা প্রবন্ধ পরীক্ষায় লিখে থাকি। কারণ আজকের দিনে আমরা বুঝতে পেরেছি বা আমরা আগের থেকেও বুঝেছি বিভিন্ন যুদ্ধ ঘটেছে। পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে আমরা দেখব যে দেশ বিদেশে, আমাদের দেশে এবং আমাদের দেশের বাইরেও, প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাদেও নানান যুদ্ধ হয়েছে, আবার ছোটোখাটো নানা সংঘর্ষ হয়। কিন্তু সবসময় বলা হয় যে যুদ্ধ কখনো মানুষের আশু যে সমাধান, রাজনৈতিক সমাধান বলো, সামাজিক সংকট বলো, সেগুলোকে কখনো দূর করতে পারে না। তাই মানুষ কিন্তু শান্তির পূজারী। বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়, যেটাই মানবিক কাজ, তাই না? যে যুদ্ধ, হুড়োহুড়ি, মারামারি, এগুলো কখনো মানুষের কাজ হতে পারে না। এগুলো ইতর প্রাণী যারা তারাই করে। কিন্তু রাজনৈতিক স্বার্থে আমরা পারস্পরিক রেষারেষিতে দাঁড়িয়ে যাই, যুদ্ধ হয়। যদিও যুদ্ধকে, বৃহত্তর যুদ্ধকে আটকানো সম্ভব হয়েছে, কারণটা হচ্ছে বিশ্বের বর্তমানে সব দেশেই যুদ্ধ করার মতো অনেকটা সুসজ্জিত হয়ে আছে নিজেই। অর্থাৎ শুধু মারই খাবে এমন নয়, একটা খেলে সমপরিমাণে না হোক কাছাকাছি আরেকটা আক্রমণ তারা করতে পারে। অর্থাৎ এখন যুদ্ধ হলো সর্বাত্মক যুদ্ধ, বিশ্বের আর কিছুই থাকবে না। হিরোশিমা নাগাসাকি যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস হয়ে গেছিল, জাপানের দুটো জায়গা, একজন বোমা ফেলে, এবার এরকম প্রত্যেকটা দেশেই যদি ফেলে দেয় তাহলে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুতরাং যুদ্ধ, সর্বাত্মক যুদ্ধ মানেই পৃথিবী শেষ হয়ে যাওয়া। তাই এখন মানুষ শান্তির পূজারী। কিন্তু বেনিটো মুসোলিনির ফ্যাসিবাদ বলছে যে আন্তর্জাতিক শান্তিটা কথাটা কারা বলে? যারা কাপুরুষ, পুরুষ মাত্রই যুদ্ধ করবে। এগুলো অহমিকার কথা, ঔদ্ধত্যের কথা, এগুলো দিয়ে সমাধান হয় না। ফ্যাসিবাদী আদর্শ, ফ্যাসিবাদী শক্তি এই যুদ্ধের কথা তারা বলতো। তাহলে এরা যেমন একদিকে ব্যক্তির স্বাধীনতার কথার কি বিশ্বাস করতেন না, যুদ্ধ নীতিকে গ্রহণ করেছিল না, তা যুদ্ধবাজ নীতি, ফ্যাসিবাদী নীতি, আন্তর্জাতিক শান্তির তারা বিরোধী। এই অবস্থাতে ইতালিতে ফ্যাসিবাদী শক্তি বা ফ্যাসিবাদী আদর্শ প্রতিষ্ঠিত হলো। এবং যে ফ্যাসিবাদ জন্ম নিয়েছিল সেটাকে নানান ঘটনার পরিপ্রেক্ষিতে ইতালিতে বা ইতালির জনগণের কাছে এটা অনেক বেশি গ্রহণযোগ্য করে তুললেন। বিভিন্ন সমস্যা এবং জনগণের সমাধান হবে বলে এটাকে তিনি তুলে ধরলেন। তাহলে ফ্যাসিবাদী আদর্শ ইতালিতে প্রতিষ্ঠিত হলো এবং পরবর্তীকালে অন্যান্য দেশে
এই ফ্যাসিবাদী আদর্শ প্রচারের চেষ্টা হলো এবং বেনিটো মুসোলিনির নেতৃত্বে ইতালি একটি ফ্যাসিস্ট পাওয়ার হিসাবে আত্মপ্রকাশ করল এবং বিশ্ব শান্তির পক্ষে পরবর্তীকালে বিশ্ব শান্তির পক্ষে একটা অন্যতম অন্তরায় হিসাবে হয়ে ওঠে দাঁড়ালো সারা বিশ্বের রাজনীতির ক্ষেত্রে। সুতরাং আমরা বলতে পারি যে প্রথম বিশ্বযুদ্ধের পরে নিঃসন্দেহে যে ইটালিতে যে সমস্যা দেখা দিয়েছিল, এই সমস্যাগুলোকে সমাধানের জন্য গণতান্ত্রিক এবং অন্যান্য সমাজতান্ত্রিক চিন্তাভাবনা, তাদের উপযুক্ত পরিকল্পনার অভাব, মানুষের সঙ্গে সংযোগ না রাখা, সমাধানের চেষ্টার মানে সমাধান করা তো সঙ্গে সঙ্গে হয় না কোনো রাজনীতি, কিন্তু তার একটা পরিকল্পনা গ্রহণ করেনি। সেই জায়গায় একটা শক্তিশালী রাজনৈতিক আদর্শের আশ্বাস দিয়ে মুসোলিনি ইটালির জনগণকে প্রভাবিত করলেন। ইটালির মানুষ এর দ্বারা আশ্বস্ত হলেন, এই বলে আশ্বস্ত হলেন যে এখানকার বেকার সমস্যা দূর হবে, অর্থনৈতিক সংকট, ক্ষুধার্ত মানুষ যাদের পেটে অন্ন নেই, বেকার বেড়ে গেছে, কলকারখানা বন্ধ হয়ে গেছে। এই প্রথম বিশ্বযুদ্ধের ফলে এটা মনে রাখবে যে ফ্যাসিবাদ হোক বা জার্মানিতে নাৎসিবাদ হোক, এর উত্থানের পেছনে ছিল যে মানুষের একটা সংকট। কেন সংকট? যখন যুদ্ধ চলছিল দীর্ঘকাল ধরে, সেই 14 থেকে 18 সাল পর্যন্ত এই সময় দীর্ঘ কয়েক বছর যখন যুদ্ধ চললো, যুদ্ধের সময় অস্ত্রশস্ত্র সরবরাহের জন্য প্রচুর কলকারখানা, যা ছিল তা তো ছিলই, বরং আরও সাপ্লাই দেওয়ার জন্য নতুন নতুন কলকারখানা গড়ে ওঠে। যখন বন্ধ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল, তখন তো আর প্রয়োজন নেই কলকারখানাগুলোর। বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক নিযুক্ত শ্রমিক, ইঞ্জিনিয়ার তারা কিন্তু বেকার হয়ে গেল। তাহলে সরকারের যদি এই অবস্থায় সঠিক পরিকল্পনা না থাকে, যেমন আজকে আমরা যখন এই মুহূর্তে এই ক্লাস শুনছি, করছি, দেখছি, তখন আমরা একটা সারা বিশ্বের একটা সংকটের কাছে আমরা দাঁড়িয়ে আছি। কীরকম সংকট? মানে মানব সমাজে বা সভ্যতায় বারবার সংকট আসে। প্রথম বিশ্বযুদ্ধের পরে সংকট যেমন এসেছিল যুদ্ধজনিত কারণে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এসেছে, বিভিন্ন সময় খরা, দুর্ভিক্ষ, মহামারী হয়েছে। ইদানিংকালে আমরা দেখছি যে সারা বিশ্বের সঙ্গে আমাদের দেশও করোনা মহামারীতে আক্রান্ত, বেকার সংখ্যা বেড়ে গেছে। আমরা দেখছি যে প্রচুর ইঞ্জিনিয়ার, বড় বড় সংস্থায় কাজ করতো যারা, সেগুলো থেকে বেকার হয়ে গেছে, সংকটে আছে, মানুষ কষ্টে আছে। তাহলে এই কষ্টের জন্য কিন্তু সরকারকেই পরিকল্পনা গ্রহণ করতে হবে, না হলে মানুষ কী হবে? আবার নতুন পথের খোঁজে রওনা হবে। ইতিহাস, আমরা বলি হিস্ট্রি রিপিটস ইটসেলফ। হিস্ট্রি কিন্তু দেশ বিদেশে সব সময় ওই বলে যে, হে অতীত তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে। হ্যাঁ, তাই ঠিক বললাম তো? যে এইভাবে ভিতরে একই মানে বলা যে সিভিলাইজেশন হ্যাজ বিন চেঞ্জ বাট দি বেসিক প্যাটার্ন অলওয়েজ দ্য সেম। অর্থাৎ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, অন্যভাবে আসে, একইভাবে হয়তো আসে না। ইতালিতে যেমন যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এমনি তার পরবর্তীকালে অনেক দেশে অনেক রকম, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকের সরকারগুলো তার সমাধান করছে, আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে সারা বিশ্ব জুড়ে। কিন্তু তখন তো এরকম ছিল না। ইতালির বা জার্মানিতে যে সংকট দেখা দিল, বা সারা বিশ্বজুড়ে যে সংকট দেখা দিল, তখনকার যে সরকারগুলো ছিল সেগুলো এইভাবে গণতান্ত্রিক নয়, সমাজতান্ত্রিক আদর্শ তখন এতটা সুপ্রতিষ্ঠিত হয়নি। হলো তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, আবার শেষও হয়ে গেল কিছুদিনের মধ্যে, যে কোনো কারণেই হোক। এই রকম পরিস্থিতিতে দেখা গেল যে মুসোলিনির কাছে একটা সুযোগ এলো যে মানুষকে প্রতিশ্রুতি দিয়ে ওই গণতান্ত্রিক চিন্তাভাবনার মধ্যে দিয়ে নয়, বরং এককেন্দ্রিক চিন্তাভাবনার মধ্যে দিয়ে ইটালিকে সুগঠিত করতে হবে এবং ফ্যাসিবাদী আদর্শকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। মানে সেই পরিপ্রেক্ষিতে, সেই জায়গায় দাঁড়িয়ে মুসোলিনি ইটালিতে
ফ্যাসিবাদী শক্তিকে প্রতিষ্ঠিত করলেন, মানে সুযোগ তিনি পেলেন এবং একটা এককেন্দ্রিক শাসন ব্যবস্থা হিসাবে সেটা প্রতিষ্ঠিত হলো। এখন এই ফ্যাসিবাদী শক্তি প্রতিষ্ঠিত হওয়ার ফলে অনেক কাজও হয়েছিল, একেবারে যে ব্যর্থ হয়েছিল তা নয়। যেমন সেখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছিল, কিছু কিছু পরিকল্পনা গ্রহণ করে মানুষের উপকারের চেষ্টা করা হয়েছিল। ততদিনে আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট তার যে নিউ ডিল, মানে নতুন অর্থনৈতিক সংস্কার ব্যবস্থা করে সংস্কারের চেষ্টা করেছে। ওখানে যেমন গণতান্ত্রিকভাবে হয়েছে, এখানেও মুসোলিনি চেষ্টা করেছে মানুষের মধ্যে সুযোগ সুবিধা বৃদ্ধি করার। কিন্তু পাশাপাশি এই ফ্যাসিবাদের যে ড্রব্যাক বা তার যে কি বলবো আমরা, যে ক্ষতিকর দিক, সেটা বিশ্ব শান্তির পক্ষে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তার যুদ্ধবাজ নীতি, অগণতান্ত্রিক নীতি, বিভিন্ন রাজ্যকে গ্রাস করা। যদি ফ্যাসিবাদী সম্প্রসারণ যদি আমরা পড়বো না, ফ্যাসিবাদী আদর্শটা কি, কেন প্রতিষ্ঠিত হলো, কে প্রতিষ্ঠা করলো, এটাই হচ্ছে আমাদের সিলেবাসের বিষয়। তাহলে সেইখান থেকে আমরা দেখলাম যে একটা বিশেষ পরিস্থিতিতে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হলো তা কিন্তু বিশ্ব শান্তির পক্ষে খুব একটা সুবিধাজনক জায়গায় গেল না। বিশ্বের মানুষের, রাষ্ট্রগুলির এই আদর্শের প্রতি অবিশ্বাস, ভয় এগুলো জন্ম নিল। কারণ হচ্ছে তারা আন্তর্জাতিক শান্তির পরিবর্তে যুদ্ধের কথা বলতে গিয়ে একটা যুদ্ধের আবার বাতাবরণ তৈরি হলো, এবং হলো বটে। কারণ এই রকম অগণতান্ত্রিক চিন্তাভাবনার পরিপ্রেক্ষিতেই মাত্র 20 বছরের ব্যবধানে আবার যুদ্ধ শুরু হতে গেল। সুতরাং সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে মুসোলিনি যে ফ্যাসিবাদী আদর্শ প্রতিষ্ঠা করলেন ইটালিতে, তা অদূর ভবিষ্যতে শান্তির পরিবেশ বিঘ্নিত ঘটায় এবং খুব অল্প সময়ের মধ্যে এই অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধেই গণতান্ত্রিক শক্তি জোট তৈরি হলো। যখন দেখব যে এরপরে আমরা হিটলারের নাৎসিবাদ, সে তার এককেন্দ্রিক চিন্তা ভাবনা নিয়ে আরেকটি মতবাদ জার্মানিতে এবং জার্মানির বাইরে আরও অনেক বেশি শক্তিশালী দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিষ্ঠা করতে গেলেন, তখন বিশ্বের শান্তি চরমভাবে বিঘ্নিত হলো এবং খুব অচিরেই পৃথিবীর দুটো জোটে ভাগ হয়ে গেল। একটি গণতান্ত্রিক জোট, সমাজতান্ত্রিক শক্তিরাও তার সঙ্গে যুক্ত হয়েছিল, অন্যদিকে এই যে ফ্যাসিবাদী জোট যা ইটালিতে প্রতিষ্ঠিত হলো বেনিটো মুসোলিনির নেতৃত্বে, তার ফলে বিশ্ব আবার একটা ভয়াবহ যুদ্ধের মুখোমুখি গিয়ে দাঁড়ালো এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা আবার দেখলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামক একটি ঘটনা ঘটতে চলেছে। তাহলে এর মূলেই ছিল কিন্তু এই যে ফ্যাসিবাদী আদর্শ প্রতিষ্ঠা ইতালিতে মুসোলিনির নেতৃত্বে, তারই প্রভাব। সুতরাং এটা যেমন মুসোলিনি আমরা দেখলাম যে ইটালিতে মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিবাদী আদর্শ প্রতিষ্ঠা করা, এরপরের যে বিষয় আরেকটা আছে। কারণ আমি প্রথমে বলেছি যে প্রথম বিশ্বযুদ্ধের পরে দুটো গণতন্ত্র বিরোধী স্বৈরতান্ত্রিক রাজনৈতিক আদর্শ এসেছিল ইউরোপে, একটা ফ্যাসিবাদ আর একটা হচ্ছে নাৎসিবাদ। মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিবাদ, অন্যদিকে হিটলার, নামটা আমরা কম বেশি সবাই ছোট থেকেই জানি, মানে এরকম ইতিহাসের বিখ্যাত ব্যক্তিদের মধ্যে একজন, তিনি সেখানে প্রতিষ্ঠা করলেন তার নাৎসিবাদ। এটাও একটা হচ্ছে গণতন্ত্রের বিরোধী এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। ফলে ফ্যাসিবাদী আদর্শ এবং বেনিটো মুসোলিনি কীভাবে এখানে তার ফ্যাসিবাদীকে প্রতিষ্ঠা করলেন, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। পরবর্তী দিনে আবার নাৎসিবাদ সম্পর্কে পড়ানো হবে। ধন্যবাদ। তোমরা দেখবে এবং ভালো করে বিষয়টা বই পড়বে, এবং আমার এই ক্লাস যদি তোমরা টিভিতে বা ইউটিউবে দেখো তাহলে পুরো বিষয়টা পরিষ্কার হবে। এই মহামারীতে নিশ্চয়ই তোমরা অনেক উপকৃত হবে। তবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি।